নারীদের প্রতি অসম্মানজনক বক্তব্যের ব্যাপারটা আবার নতুন করে মানে সংসদ সদস্যদের একজন জনাব আমির হামজা এমন কিছু কথা বলেছেন যে কথাগুলির ক্ষেত্রে আসলে আরেকজন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সেটি স্পিকারের কাছে আবার এটি বিচার চেয়েছেন। আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকেও এইটার আসলে প্রতিবাদ জানানো হয়েছে। এই ব্যাপারগুলি এরকম হওয়ার কারণ কি? যারা আসলে সংসদে গিয়ে এই ধরনের মন্তব্য করছে তারা মানে এমন না যে সংসদে যাওয়ার পর তারা অন্য মানুষ হয়ে গেছে বা ফেরেশতা হয়ে গেছে বা অনেক আমূল পরিবর্তন আছে হয়ে গেছে। তাদের মনস্তাত্ত্বিক বা তাদের নারী সম্পর্কে তাদের যে ধ্যান ধারণা ওটা কিন্তু ওটারই প্রতিফলন হয়েছে। তো সংসদে যেহেতু আগে যাওয়ার অভিজ্ঞতা নাই, তারা জানে না যে কোথায় কিভাবে কথা বলতে হয় বা আরেকজন সংসদ সদস্যকে কিভাবে অ্যাড্রেস করতে হয়। তার কাছে তো আমি তো এই কথা অনেকবার বলেছি যে বেশিরভাগ রাজনীতিবিদদের কথাবার্তায় মনে হয় যে তারা নারীদেরকে মানুষই মনে করে না। তারা মনে করে যে নারীদের স্থান তাদের অনেক নিচে এবং একটা নির্দিষ্ট জায়গায় ঘরের মধ্যে। তো ওই জিনিসটা যখন আপনার মনের মধ্যে ব্রেনের মধ্যে থাকবে না, তখন সেটা কথায়ও থাকে না। তো এটা রুবিন আপা এটা আজকে দেখছিলাম উনি প্রতিবাদ জানিয়েছে এবং স্পিকারের কাছেও বলেছে। কিন্তু আসলে এই জিনিসগুলা বিচার পাওয়া যায় কিনা আমি আসলে জানি না। কারণ গত মানে জুলাইয়ের পরে আমি বলবো যে নারী নেতৃত্ব নিয়ে যে ধরনের জোয়ার বা যে ধরনের বেশি আলোচনা বাংলাদেশের রাজনীতিতে হয়েছে, এর আগে এতটা জোরালো ভাবে হয়েছে কিনা। এবং এখনো কিন্তু মানে নির্বাচনের আগেও নির্বাচনের পরেও সংসদ গঠন হওয়ার পরেও সংসদ চালু হওয়ার পরেও এই বিষয়টা কিন্তু নানান ভাবে এখনো জিয়ে আছে। যে যারা বলছেন যে আপনি জিজ্ঞেস করেছেন সমাজে যে শূন্য চায়, নারী নেতৃত্ব প্রয়োজন নাই, এটা আসলে সমাজের মানুষের চিন্তার প্রতিফলন। কারণ রাজনীতির মতো কঠিন জিনিস বা রাজনীতি বাদ দেন, পরিবারের আপনি যখন আপনার মানে আমরা যখন আমাদের বাবা মার ধরেন এক ভাই এক বোন, সো বোনকে জিজ্ঞেস করা হয় মানে মেয়েকে জিজ্ঞেস করা হয় খুব সাধারণ সফট কোনো ইস্যু, বাজারের কথা বা চিকিৎসার কথা বা ঘরের কোনো কিছু ঠিক করার দরকার হলে সেটার কথা। আর ছেলেকে জিজ্ঞেস করা হয় ধরেন ট্যাক্সের কি, ব্যাংকের কাগজপত্র, রাজস্ব, মানে এই ধরনের জটিল জিনিসগুলো ছেলেকে জিজ্ঞেস করা হয়। তো এই জিনিসটা ঘর থেকেই হয় যে কঠিন জিনিসগুলো হচ্ছে ছেলেদের জন্য এবং রাজনীতিকে তারা একটা কঠিন জিনিস মনে করে। এবং এই মানুষগুলাই কিন্তু ওই সংসদে গেছে, এই ধরনের চিন্তার মানুষগুলো। সো এটা আসলে এই যে আপনি বললেন শূন্য শূন্য, এটা তাদের এক ধরনের বয়ানটাকে স্টাবলিশ করা যে আসলে নারী নেতৃত্বের কোনো দরকার নাই। এটা মাঠের রাজনীতি অনেক কঠিন। এখানে যখন ভোটের সময়টা নারীরা টিকে থাকতে পারেন এবং মনীষাদি নিজে এই গত নির্বাচনের অভিজ্ঞতার কথা বলবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এখানে আমরা যখন নারী পুরুষের সমান নেতৃত্বের কথা বলি, আমরা কিন্তু এখানে ওই পেশি শক্তির কথা বলি না, আমরা কিন্তু ওই বুদ্ধিবৃত্তির কথাটাই বলি, আমরা কিন্তু আমাদের ওই পরিশ্রমের কথাটাই বলি। সো সে যদি পরিশ্রম করে তার নেতৃত্ব দিয়ে সে যদি জায়গা করে নিতে পারে, তাহলে তার জায়গাটা জোর করে দখল করে রাখার একটা পায়তারা, যে এটাই হচ্ছে সম্মিলিত পায়তারা। এবং আপনি দেখবেন যে এখানে সব দলের মধ্যে এটা হচ্ছে এক ধরনের বিশাল ঐক্য। সেটা আপনি বিএনপি বলেন, জামাতে বলেন, সবার মধ্যে এটা ঠিক। জামাত কিন্তু বলছে জুলাই সনদের কথা, জুলাই সনদ বিএনপি কে সংস্কার বিমুখ বলছে এবং এই যে গণভোট অধ্যাদেশ বাতিল করার পক্ষে নানান আলোচনা চলছে। কিন্তু তারা নিজেরা কিন্তু একজনকেও মানে যতটুকু স্বার্থের প্রয়োজন ততটুকুর জন্যই কিন্তু তারা কথাটা বলছে, নিজেরা কিন্তু একজনকেও কিন্তু তারা নমিনেশন দেয় না, একজন নারীকেও। এবং এটার পক্ষে যে নারী নেতৃত্বের দরকার নাই। ইভেন আমি এমনও শুনেছি আমার পুরনো কলিগদের কাছে, আমরা যখন এই বিষয়টা নিয়ে গত 4-5 মাস ধরে জোরালো ভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছি এবং আমরা অনেকগুলা মেয়ে যখন এনসিপি থেকে সরে এসেছি, এমনও তারা মকারি করে বলেছে যে আপনারা নিজেরা মিলে, নারীরা মিলে আলাদা একটা দল করেন, যে মানে আপনার এখানে কোনো জায়গা হবে না, আপনারা আলাদা একটা দল করেন সারা দেশের নারীরা মিলে। সো এই যে আলাদা একটা গোষ্ঠী করে ফেলা, জাতীয়ভাবে আমাদেরকে অংশগ্রহণের জায়গাটা নাই বলে দেওয়া,
এটা হচ্ছে এক ধরনের আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক, এটারই একটা রিফ্লেকশন। এবং এটাতে কিন্তু এক ধরনের ঐক্য আছে। ওই যে সংসদ সদস্য, নারী সংসদ সদস্যদেরকে অবজ্ঞা করে যে মন্তব্য করেছেন, এটা আসলে উনি কখনোই মনে করেন না যে এটা একটা অপরাধ, এটা খারাপ কাজ হয়েছে। এটা ওনার ডিকশনারিতেই নাই, ওনাদের ডিকশনারিতে এটা নাই যে এটা একটা খারাপ কাজ হতে পারে বা এটা অনুচিত। এই জিনিসটাই তাদের মধ্যে নাই, এবং তাদের বুঝে আসে না যে হঠাৎ করে কেন নারীদেরকে নেতৃত্বে আসতে হবে। এত বছর এত যুগ যুগ ধরে দুইজন নারী, খালেদা জিয়া ছিল, হাসিনা ছিল, সো তারা কেন আনতে পারে না, সেই পুরনো ধাঁচের চিন্তা ভাবনা। কিন্তু ঠিক ওই জায়গাটাতে তারা যুদ্ধ করবে, তর্কে যারা জড়াবে যেখানে তাদের স্বার্থটা আছে। সম্পূর্ণ মানে নিজেদের কন্ট্রাডিক্টরি অবস্থান, নিজেদের অবস্থানের বিপরীতেই তারা কিন্তু নারী নেতৃত্বটাকে বাদ দিয়ে আবার ওই জায়গাটাতেই অবস্থান নেয়। ডক্টর জাবিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যখন এই কথা বলছেন তখন আমাদের একজন দর্শক জুয়েল আহমেদ তিনি মন্তব্য করছেন, দয়া করে আমার কমেন্টটা পড়বেন। আপনারা শুধু নারী নেতৃত্বের কথা বলেন, কোনো দল নারীদেরকে নেতৃত্ব স্থানে দেখতে চায় না। আপনার অভিযোগ করেন, তাহলে আপনারা নারীদেরকে বলেন তারা নিজেরাই আলাদা একটা দল করুক। অর্থাৎ আপনি যা বলছিলেন তিনি এখনই তা বলছেন। এবং এটা একটা বিশেষ দলের যে বাহিনী আছে অনলাইনে, তাদের এটা একটা কপি পেস্ট মন্তব্য। ওকে, এবং এই মন্তব্য আমি তাদের নেতাদের মুখেও শুনেছি। আমরা একটু ডক্টর চক্রবর্তীর কাছ থেকে শুনবো। ডক্টর চক্রবর্তী, আপনি বলার আগে আমি একটু বলি যে রফিক ভ্যানসি উনি বলছেন খামু, অর্থাৎ তিনি আমার নামের দুই আদ্যাক্ষর মানে অ্যাড্রেস করতেছেন, খালেদ মহিউদ্দিন থেকে খামু বলতেছেন। দি মাস্টার অফ লিডিং কোয়েশ্চেন কোট করতেছেন, জনগণই কি নারী নেত্রী পছন্দ করতেছে না নাকি? মানে এটা আমি আপনাদেরকে লিডিং কোয়েশ্চেন করছি, এটা তার কাছে মনে হচ্ছে। ডক্টর চক্রবর্তী, আপনি যদি একটু বলেন প্রশ্নটা, আর আমি রিপিট করলাম না। দেখুন, আসলে নারী নেতৃত্ব পছন্দ অপছন্দ করার বিষয়টা তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সমাজকে একটা পুরানো চিন্তাধারায় দেখতে চান, যারা হচ্ছে গিয়ে এক ধরনের সামন্তীয় সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, যারা এক ধরনের ফিউডাল চিন্তা ধারণ করেন, তাদের রাজনৈতিক অবস্থান সেটা একরকম হবে। আবার আমরা দেখি যে এমনকি আমাদের এই কর্পোরেট কালচারের মধ্যেও এই যারা পুঁজিবাদী ধরনের যারা রাজনৈতিক দল করেন, তারাও কিন্তু আসলে নারীদেরকে ব্যবহার করতে চান, কিন্তু নারীদের ক্ষমতায়নটা তারা করতে চান না। দীর্ঘ সময় বাংলাদেশে তো আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নারী ছিলেন, বিরোধী দলীয় নেতা নারী ছিলেন, সাম্প্রতিক গত সরকারের আমলে তো স্পিকার নারী ছিলেন, এমনকি খুব গুরুত্বপূর্ণ পদগুলিতেও নারীদেরকে একটা আলংকরিক ভাবে পদায়ন করা হয়েছে। কিন্তু যখন ঐক্যমত্য কমিশনে আমরা যুক্তি করলাম যে নারীদের সংরক্ষিত আসনগুলিতে সরাসরি নির্বাচন দিতে হবে, তখন কিন্তু সব দলগুলি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। এবং অল্প কয়েকটি দল, 4 থেকে 5টি দল থাকলেন যারা হচ্ছে বেশিরভাগই বামপন্থী, এরা হচ্ছে বললেন যে হ্যাঁ, এটা সরাসরি নির্বাচন হওয়া প্রয়োজন। কিন্তু বাকিরা কিন্তু কেউ রাজি হলেন না। এবং সংরক্ষিত আসনটিও না রাখার পক্ষে কিন্তু সেখানে দুটি ইসলামিক দল তারা অবস্থান নিয়েছিলেন। এবং সেটা তারা কেন অবস্থান নিয়েছিলেন সেটা পরিষ্কার হলো যখন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজনও নারী প্রার্থী তারা দিলেন না। অর্থাৎ তারা আসলে নারীদেরকে রাজনৈতিক যে ক্ষমতায়নের চিত্র সেইখান থেকে পুরোপুরি তারা মুছে ফেলতে চান, এবং সেটার প্রতিফলন তারা তাদের মনোনয়ন দেওয়ার মধ্য থেকেই দিয়েছেন। এবং সেটা তো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যেই এটা আছে। তারা, আপনারা দেখেছেন যে একটি দল বলেছে 5 ঘন্টা কাজ করাবেন, আরেকটি দল বলেছেন যেহেতু তার কথাকে টেক্কা দিতে হবে, তারা বলেছেন যে 5 ঘন্টা কেন, আমি তো কাজই করাবো। মানে এই যে এক ধরনের খুবই মধ্যযুগীয় চিন্তা দিয়ে তারা যে পরিচালিত হন, তারা পরিচালিত হচ্ছেন মধ্যযুগীয় চিন্তা দিয়ে, কিন্তু তারা রাজনীতিটা করছেন কিন্তু এই যুগে। তো ফলে আসলে তাদের এই যে উত্থান, বিশেষ করে 5ই আগস্টের পরে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলতে বলতে আসলে ইনক্লুড যে কাদেরকে করার চেষ্টা করা হয়েছে এটা তো খুবই পরিষ্কার। আজকে সংসদে আমরা দেখছি যে একজন সংসদ সদস্য, তিনি একটি এলাকার নির্বাচিত সংসদ সদস্য, তিনি একটি ওয়াজ মাহফিলে গিয়ে 2 জন মহিলা সংসদ সদস্য সম্পর্কে এরকম একটা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এখানে কিন্তু প্রতিবাদটা আসা উচিত ছিল। আমরা প্রথমেই এটা তো যে কোনো একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে এরকম একটি বক্তব্য যখন প্রকাশিত হয়, তিনি যে প্রতীক নিয়ে নির্বাচন করেছেন সেই দলেরই উচিত ছিল তাকে এই বিষয়টি নিয়ে একটা কারণ দর্শাতে বলা। সেটা কিন্তু তারা তো করলেনই না। এবং সরকারি দল যারা এখন ক্ষমতায় আছেন তাদেরও উচিত ছিল এই বিষয়টি নিয়ে, একজন সংসদ সদস্য এরকম একটি অনভিপ্রেত মন্তব্য করেছেন, সেটি নিয়ে তাদেরও উচিত ছিল অ্যাকশন নেওয়া। কিন্তু কি হলো, শেষ পর্যন্ত যে নারীকে নিয়ে মন্তব্য করা হয়েছে তারই সংসদে বিচার চাইতে হলো। তাহলে আজকে যদি একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করা হতে পারে, একজন সংসদ সদস্য যদি
ন্যূনতম লৈঙ্গিক সমতায় বিশ্বাস না করেন, একজন সংসদ সদস্য যদি মনে করেন যে নারীর শরীর নিয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ নিয়ে তিনি এরকম ভাবে পাবলিকলি কথা বলতে পারবেন, তাহলে আসলে কোন ধরনের সংসদের চিত্র এখানে স্টাবলিশ হচ্ছে? এবং এই সংসদে যারা হচ্ছে গিয়ে শৃঙ্খলা রক্ষা করার কথা, যারা এখানে একটা যদি মানে নৈতিক স্খলনের মতো এক ধরনের আচরণ হয়, যে আচরণটা আসলে আপনার বিধি বহির্ভূত, সেটার বিরুদ্ধে যদি তারা কোনো ব্যবস্থাই না নিতে পারেন, তাহলে আসলে এই সংসদ কোন ধরনের দৃষ্টান্তগুলি স্থাপন করতে যাচ্ছে? আমরা তো দেখেছি যে অভ্যুত্থানের পর থেকে, অভ্যুত্থানের আগে নারীরা যখন রাস্তায় ছিল তখন তাদের উপস্থিতিটা এই ধরনের দলগুলি খুব এনজয় করেছে, তাদের জন্য সেটা প্রয়োজন ছিল। কিন্তু অভ্যুত্থানের পরপরই নারীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য যত রকম নারী বিদ্বেষী কর্মকাণ্ড করা যায় সেটা তারা করেছেন। তারা সোহরাওয়ার্দী উদ্যানের মতো উদ্যানে সেখানে সমাবেশ করে স্টেজ বানিয়ে সেখানে নারীদেরকে, নারী কমিশনকে, নারী সংস্কার কমিশনকে, যারা নারীদের সমতার অধিকারের কথা বলেছে তাদেরকে বেশ্যা বলে গালি দিয়েছেন। তাদেরকে এই ধরনের কথাবার্তা তো তারা বলেই এই পর্যন্ত আসছেন। ফলে 51% নারীর ভোট চাই, নারীদেরকে সমস্ত রকম যে ব্যবহার, ভোটের কাজে বলেন, আন্দোলনের কাজে বলেন, নারীদের শ্রমকে সস্তায় চাই, কিন্তু নারীর ক্ষমতায়ন চাই না। এইটা তো আসলে এই চিন্তার বিরুদ্ধে আমরা মনে করি জনমতের একটা বহিঃপ্রকাশ। সেটা অবশ্যই দীর্ঘদিন ধরে নানান রকম আন্দোলনের মধ্য থেকে হয়েছে, এবং ভবিষ্যতে এই প্রতিবাদের শক্তিটা যদি সংগঠিত হয়, অবশ্যই সেটা শুধুমাত্র নারীরা নয়, সকল প্রগতিশীল মানুষই এই নারীদের এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে তারা দাঁড়াবে। আপনাকে ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। মানে আমি কিছু মন্তব্য পড়ছিলাম, আমাদের ইউটিউবে দর্শকরা যেরকম মন্তব্য করছেন, তো সেই মন্তব্যের ক্ষেত্রে একটি মন্তব্য ঘুরে ফিরে বেশিরভাগ সময় আমি দেখি যে আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন এখনো একটি নারী প্রেসিডেন্ট হতে পারলো না। নারী প্রেসিডেন্ট হতে পারলো না, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ভোটার আছেন সেইটা তাদের দায়, কিন্তু নারী প্রেসিডেন্ট হতে তো আসলে কোনো বাধা নেই এই দেশটিতে, হয়তো হইতেও পারে কখনো। আর নারীদের প্রতি অসম্মান করে যখন কথা বলা হয় তখন আমি বেশিরভাগ সময় সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেকখানি মিল পাই। তার মানে তো মানে আপনারা ডোনাল্ড ট্রাম্পের অনুসারী হবেন কিনা সেটা আমি জানি না। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যেটাতে আসতে চাই সেটা হচ্ছে যে এই জুলাই সনদ এবং জুলাইয়ের স্পিরিট বাস্তবায়ন নিয়ে কথা চলছে। বলা হচ্ছে যে বিএনপি আসলে যেই সনদে স্বাক্ষর করে এসছে, যে প্রতিশ্রুতি দিয়ে এসছে, যেই গণভোটে হ্যাঁ ভোট দিতে মানুষকে অনুরোধ করে আসছে, তার প্রত্যেকটা জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে এবং এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিএনপির পক্ষে থেকে আবার যুক্তি দেওয়া হচ্ছে যে তারা কোনোভাবেই এটা থেকে আসলে সরে আসছে না, প্রক্রিয়া থেকে সেটা আলাদা করা হচ্ছে মাত্র। আমি আপনাদের দুজনকেই প্রশ্নটা করতে চাই, কিন্তু ডক্টর চক্রবর্তী এবার একটু আগে বলবেন, আমরা ডক্টর জাবিনকে তারপরে একটু শুনতে চাই যে ডক্টর চক্রবর্তী আপনি ওইরকম মনে করেন কিনা যে জুলাই স্পিরিটের সাথে সরকার ক্ষমতায় বসে 2/3 যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে, সেইটার জোরে তারা প্রতারণা করছে আসলে? দেখুন, আমরা আসলে জুলাই সনদ বিষয়ে অনেক আগে থেকেই বলে এসেছি যে এখানে আসলে একটা নির্বাচিত সরকার, সেই আসলে শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট হাতে নিয়ে যারা ক্ষমতায় যাবে, যে বিষয়গুলিতে ঐক্যমত হয়েছে সেই বিষয়ে সংবিধান সংস্কারের দায়িত্বটা তাদের উপরেই আসলে দেয়া প্রয়োজন। এবং গণভোটের বিষয়টাও কিন্তু আমরা বলেছিলাম যে আসলে গণভোটটাও খুব প্রয়োজনীয় ছিল বলে আমরা মনে করিনি। এখন এই জুলাই সনদ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে শুরু থেকেই এক ধরনের জাতিকে বিভক্ত করে ফেলা, সংসদকে অকার্যকর করে ফেলা, সেই ধরনের একটা প্রক্রিয়া কিন্তু শুরু থেকেই আমরা দেখেছি। সংসদে যেদিন শপথ নেওয়া হলো, সেই দিনই যে সংবিধানের ভিত্তিতে তারা শপথ নিলেন, সেই সংবিধানের আবার একটা সংস্কার পরিষদ, সেটাও কিন্তু একটা শপথ নেওয়ার ঘটনা, সেটাও কিন্তু আমরা দেখেছি। এখন বিএনপি তো সংবিধান সংস্কার পরিষদের তারা সদস্য হিসেবে শপথ নেননি, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ফলে সংসদে সংবিধান সংস্কার বিষয়ে আলোচনার ভিত্তিতে তারা জুলাই সনদের যে বিষয়গুলিতে ঐক্যমত্য হয়েছে, যে বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলি আলোচনার ভিত্তিতেই তারা যে ডিক্লেয়ার তাদের পজিশন, সেভাবেই তারা হচ্ছে বিষয়গুলিকে সলভ করবেন, এরকমই তাদের পজিশন। কিন্তু এখানে আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যে মানে এই বিতর্কটা তুলে যারা বারবার সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করার কথা বলছেন, আসলে মূল চাওয়াটা কি? মূল চাওয়াটা কি সংস্কার, নাকি মূল চাওয়াটা হচ্ছে সংবিধানটাকে বাতিল করা? এখানে আমরা দেখি যে সংবিধান জুলাই সনদের মধ্যেও যখন হচ্ছে গিয়ে সনদটা ছিল, সেখানে কিন্তু বলা ছিল যে নোট অফ ডিসেন্ট সহ কার্যকর করা, কিন্তু আবার যখন এখানে অধ্যাদেশটা আসলো সেখানে কিন্তু জুলাই সনদ কার্যকর করা। এভাবে নানান ভাবে কিন্তু একটা কনফিউশন তৈরির জায়গা সেখানেও তৈরি করা হয়েছিল। এবং আমরা তো প্রথম থেকেই বলেছি যে সংবিধানের 4টা মূলনীতি, মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত এই যে 4টা মূলনীতি, সেই মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, এইটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত
একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জাতির ইতিহাস যেটার উপর দাঁড়িয়ে আছে। ফলে ডক্টর চক্রবর্তী একটু ইন্টারাপ্ট করি। আমরা যেগুলিকে সংবিধানের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বা সংবিধানের মূলনীতি বলি, তার কোনোটা কি আমাকে আসলে কোনো ধরনের, মানে আমি যদি একটা সাধারণ নাগরিক আমাকে প্রোটেক্ট করতে পারছে? মানে কোন সরকার যদি আমাকে গুম করে, খুন করে, আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি প্রতিবাদ করছেন বলে আপনাকে লাঠি পেটা করে, তখন কি সংবিধান আমাকে কোনো রক্ষা কবচ হয়ে দাঁড়ায়? আমাকে কি আজকে যদি 100 মামলা দেওয়া হয়, ওটার কোনো প্রোটেকশন আমি সংবিধান থেকে পাই অনলি বিকজ এটাতে লেখা আছে? আমি কেন ওইটার প্রতি আর স্পেশাল কোনো ওরকম ভালোবাসা দেখাবো? মানে আমার কি সংবিধান? সেই কারণেই তো আমরা বলেছিলাম যে জনগণ সরাসরি যে প্রশ্ন নিয়ে এত পরিমাণে সচেতন নয় বা এত পরিমাণে তাড়িত নয়, সেটার উপরেই তো গণভোটটা হয়েছিল। আবার ধরেন যে এটা আপনি ঠিকই বলেছেন যে সংবিধান কাউকে রক্ষা করতে পারে না, সংবিধানের কারণে কোনো ফ্যাসিবাদ কখনো জন্মায় না। এখানে হিটলারও কিন্তু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। আজকে ট্রাম্প যে এই যে দেশে দেশে আক্রমণ করছেন, তিনি কি অনুমোদন নিয়েছেন? এখানে কংগ্রেসের অনুমোদন ছাড়াই তো তিনি আক্রমণ করছেন। কোনো কাগজ দিয়ে, কোনো ডকুমেন্ট দিয়ে ফ্যাসিবাদ প্রিভেন্ট করা যায়, এইটা